শিক্ষার্থীরা, আমি ডাক্তার ওয়াহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস, ফিজিওলজির গল্পকথায়। আজকে আমরা আমাদের যে শ্বাসযন্ত্র আছে সেই শ্বাসযন্ত্র নিয়ে কিছু কথা বলবো। আজকে আমরা পড়ব দ্য মেকানিজম অফ রেসপিরেশন অ্যান্ড ভেন্টিলেশন নিয়ে। সো রেসপিরেশন কি জিনিস? হোয়াট ইজ রেসপিরেশন? রেসপিরেশন হচ্ছে আমরা যে অ্যাটমসফিয়ারে যে বাতাস আছে সেই বাতাসের মধ্যে আছে অক্সিজেন। এই অক্সিজেন আমাদের দরকার, কারণ আমাদের শরীরে আমরা যে খাবার খাই সেই খাবারের ভিতরে যে শক্তি আছে সেই শক্তিটাতে যদি বের করে আনতে হয় তাহলে অক্সিজেন লাগবে। এখন বাতাসে রয়ে গেছে অক্সিজেন, আমার কোষ রয়েছে কোথায়, এই দুটার মধ্যে কিভাবে সমন্বয় করবে, সেই কারণেই তৈরি হয়েছে আমাদের এই রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে তাহলে আমরা কি বলছি? রেসপিরেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ the oxygen is transported from atmosphere to the lungs and ultimately to the cell, and carbon dioxide from the cell to the atmosphere is called respiration. respiration এর মানে হচ্ছে যে অক্সিজেন হচ্ছে অ্যাটমসফিয়ারে ছিল তাকে লাংসে আসে এবং লাংস থেকে সেলে যাওয়া, আবার সেলের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইডটা সেল থেকে লাংস হয়ে অ্যাটমসফিয়ারে ফিরে যাওয়া, এই যে পুরো প্রসেস এটাকে আমরা বলি রেসপিরেশন। একটা রেসপিরেশনের দুটো ফেজ থাকে, একটা হচ্ছে ইনস্পিরেশন, একটা হচ্ছে এক্সপিরেশন। ইনস্পিরেশন মানে আমরা বাতাসটা নেই, ইনহেলেশন, এটা হচ্ছে ইনস্পিরেশন। আর আমরা যে কার্বন ডাইঅক্সাইড যে বাতাসটা ছেড়ে দেই সেটাকে আমরা বলি এক্সপিরেশন। ঠিক আছে? ইনস্পিরেশনের সময় নেয় 2 সেকেন্ড আর এক্সপিরেশনের জন্য সময় হচ্ছে 3 সেকেন্ড। তো ইনস্পিরেশনের সময় 2 সেকেন্ড আর এক্সপিরেশনের জন্য সময় হচ্ছে 3 সেকেন্ড। তাহলে টোটাল রেসপিরেশনের জন্য সময় হচ্ছে 2 + 3, তো 2 + 3 সেকেন্ড সমান 5 সেকেন্ড। তাহলে আমরা নর্মালি কোয়াইট ব্রিদিংয়ে হচ্ছে স্বাভাবিক যে শ্বাস প্রশ্বাস নেই সেই শ্বাস প্রশ্বাসে আমাদের 5 সেকেন্ড সময় লাগে। আমাদের এই যে রেসপিরেশন সেটা টাইপস কি রকম? এটা হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন আর একটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। এক্সটার্নাল রেসপিরেশন কি? এই যে বাতাসটা আমি নিলাম, ইনহেল করলাম, এই যে নিলাম আবার কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলাম, এটাকে আমরা বলছি হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। অর্থাৎ বাতাসটা আসলো লাংস হয়ে সেলে গেল, আবার কার্বন ডাইঅক্সাইড ওখান থেকে বের হয়ে লাংস হয়ে অ্যাটমসফিয়ারে গেল, এটাকে বলি আমরা এক্সটার্নাল রেসপিরেশন। আর ইন্টারনাল রেসপিরেশন কি? এই যে অক্সিজেন সেলের ভেতরে গেল, সেখানে খাবারকে ভাঙলো, মেটাবলিজম হলো এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, এটা যে রেসপিরেশন সেটাকে আমরা বলতেছি ইন্টারনাল রেসপিরেশন। ইন্টারনাল রেসপিরেশন, তাহলে আমরা বলেছিলাম যে রেসপিরেশনে দুটো ফেজ আছে, একটা হচ্ছে ইনস্পিরেশন যেটাতে আমরা নিঃশ্বাস নেই, আর হচ্ছে এক্সপিরেশন যেটাতে আমরা নিঃশ্বাসটা ছাড়ি, প্রশ্বাস বলি। হ্যাঁ, এইটা নিঃশ্বাস যেটা নিচ্ছি অর্থাৎ ইনস্পিরেশন, এটার জন্য সময় নেয় 2 সেকেন্ড এবং এক্সপিরেশনের সময় লাগছে 3 সেকেন্ড। মোট আমাদের রেসপিরেশনের সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড। এখন কিভাবে আমরা এই রেসপিরেশনটা নিই? দ্য মেকানিজম অফ রেসপিরেশন। মেকানিজম অফ রেসপিরেশনে বলতে গেলে আমাদের সবার আগে জানতে হবে যে এই যে আমরা প্রতিনিয়ত যে শ্বাস নিচ্ছি ছাড়ছি নিজের অজান্তে, জানতেই পাচ্ছি না কখন নিচ্ছি কখন ছাড়ছি, এই যে নর্মালি শ্বাস নিচ্ছি খুব কষ্ট না করে, এটাকে আমরা বলি কোয়াইট ব্রিদিং, অর্থাৎ স্বাভাবিক যে শ্বাসটা আমরা নিই সেটা। এই কোয়াইট ব্রিদিং কি পরিমাণ হচ্ছে বাতাস ঢুকে, আমরা জোয়ারের মতোই বাতাস আসে এবং যায়, এই যে বাতাস ঢুকছে বেরোচ্ছে তার পরিমাণ হচ্ছে 500 ml, যেটাকে আমরা বলি টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম, জোয়ার যেমন আসে, যেভাবে জোয়ারটা আসে আবার সেইভাবেই চলে যায়, আসে আবার চলে যায়, একই রকমভাবে কিন্তু বাতাস আমরা ঢুকছে আবার বের হয়ে যাচ্ছে, ঢুকছে আবার বের হয়ে যাচ্ছে, জোয়ারের মতো আসছে বাটার মতো যাচ্ছে, আসছে যাচ্ছে, টাইডাল। এই জন্য এটাকে আমরা বলছি কি টাইডাল ভলিউম। পরিমাণ কত? 500 ml। অর্থাৎ নর্মালি আমরা 500 ml বাতাসকে নিচ্ছি
এই হচ্ছে রেসপিরেশনের সময়, কোয়াইট রেসপিরেশনের সময়। এবং এই যে রেসপিরেশন নিচ্ছি এর জন্য আমাদেরকে কে হেল্প করছে? নর্মাল কোয়াইট রেসপিরেশনের জন্য আমাদের যে মাসল আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট মাসল সেটা হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম হচ্ছে আমরা সবাই অ্যানাটমি থেকে জানি যে একটা হচ্ছে স্ট্রাকচার যেটা আমাদের অ্যাবডোমেন এবং থোরাক্সের মধ্যে আছে, এবং আমাদের রেসপিরেশনের সবচেয়ে ভাইটাল অর্গান হচ্ছে ডায়াফ্রাম। নর্মালি আমাদের যে লাংস, সেই লাংসে দু ধরনের আমরা প্রেশার সবসময় পাই। এমনি হচ্ছে লাংসের প্রেশার হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেশার। ইন্ট্রাপ্লুরাল প্রেশার মানে কি? আমরা জানি অ্যানাটমিক্যালি যে আমাদের যে লাংস আছে তার যে প্লুরা আছে, তার যে কাভারিং আছে, এটাকে আমরা বলি প্লুরা। এই যে প্লুরা, এই প্লুরার লেয়ার যেটা দুটো পার্ট, একটা হচ্ছে প্যারাইটাল প্লুরা আর একটা হচ্ছে ভিসেরাল প্লুরা। প্যারাইটাল যে পার্টটা সেটা চেস্ট ওয়ালের সাথে লাগানো থাকে, অর্থাৎ হচ্ছে যদি লাংস হয় এরকম করে, লাংসটা হয় এরকম লাংস যদি হয় আমাদের, তাহলে এই যে আমাদের ওয়ালটা আছে চেস্ট ওয়াল, এখানে যে লেয়ারটা আছে এটার সাথে আটকানো থাকে হচ্ছে প্যারাইটাল লেয়ার, এটার সাথে আটকানো হচ্ছে প্যারাইটাল লেয়ার। আর এই যে হচ্ছে আমার যে লাংস, লাংসের মধ্যে অজস্র অ্যালভিওলাই সমৃদ্ধ যে লাংস আমাদের, সেই লাংসের ভিতরে হচ্ছে তার যে লেয়ারের সাথে আটকানো থাকে ভিসেরাল লেয়ার। তাহলে এই যে থোরাসিক ওয়াল, এটার সাথে আটকানো আছে, ভিতরের লেয়ারের সাথে আটকানো আছে প্যারাইটাল লেয়ার, আর লাংসের যে আছে লাংসের সাথে আটকানো হচ্ছে ভিসেরাল লেয়ার। এর যে মাঝখানে, এটার মাঝখানে যে স্পেস, এখানে যে প্রেশার, এটাকে আমরা বলছি ইন্ট্রাপ্লুরাল প্রেশার। এবং এই ইন্ট্রাপ্লুরাল প্রেশার সবসময় নেগেটিভ হয়। ইন্ট্রাপ্লুরাল প্রেশার সবসময় নেগেটিভ থাকে। কেন নেগেটিভ থাকে? হচ্ছে সবসময় আমরা জানি চেস্ট ওয়াল এক্সপান্ড করতে যাবে, ঠিক আছে? তাহলে সে যখনই এক্সপান্ড করবে, লাংস হচ্ছে ওই প্যারাইটাল লেয়ার তার থেকে দূরে সরে যাচ্ছে। আবার এদিকে আমরা জানি লাংসের ভিতরে যে আমাদের যে অ্যালভিওলাই আছে, ছোট ছোট অ্যালভিওলাইগুলো আছে, সেই অ্যালভিওলাইগুলোর সারফেস টেনশন আছে, কারণ ওটার লেয়ারতে ফ্লুইড থাকে। এই ফ্লুইডের জন্য লাংসটা কি করতে চায়? হচ্ছে কোলাপস করতে চায়, লাংসটা কোলাপস করতে চায়। লাংসটা সবচেয়ে হচ্ছে নিজেদের দিকে একত্রিত হয়ে যেতে হয়, কোলাপস করতে চায়। তাহলে লাংসের যে এটার সাথে, যেহেতু লাংসের সাথে ভিসেরাল লেয়ার আছে, তাহলে ভিসেরাল লেয়ারের টেন্ডেন্সি থাকবে এদিকে যাওয়া, প্যারাইটাল লেয়ারের টেন্ডেন্সি থাকবে এদিকে, অর্থাৎ বিপরীত মুখে দুটো লেয়ার দুই দিকে যাওয়ার একটা হচ্ছে। আর এই হয় বলে এর মাঝখানে একটা নেগেটিভ প্রেশার থেকেই যাচ্ছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেশার। নর্মালি হচ্ছে -5 মিলিমিটার অফ ওয়াটার হচ্ছে এই হচ্ছে ইন্ট্রাপ্লুরাল প্রেশার। আরেকটা প্রেশার কোথায় হচ্ছে? এই যে আমাদের যে অ্যালভিওলাই আছে, এই অ্যালভিওলাইগুলোতে একটা প্রেশার থাকে, এটাকে আমরা বলি ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার। ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার, ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার মানে অ্যালভিওলার ভিতরের প্রেশার, ঠিক আছে? এই অ্যালভিওলাই নর্মালি হচ্ছে যদি রেসপিরেশন, ইন্সপিরেশন, এক্সপিরেশন না হয়, নর্মালি আমাদের যে প্রেশারটা থাকে সেটা আমাদের অ্যাটমসফিয়ারের সমান, অর্থাৎ জিরো থাকে। জিরো মানে হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি, 760 মিলিমিটার অফ মার্কারি, যেটা হচ্ছে বায়ুমণ্ডলের সমান, সেজন্য আমরা বলি এটা জিরো। বায়ুমণ্ডলের যে চাপ, সেই চাপের সমানই থাকে নর্মালি অ্যালভিওলার ভিতরে যে প্রেশার, সেটা, সেজন্য এটাকে আমরা বলি 760 মিলিমিটার অফ মার্কারি প্রেশার সমান, যেহেতু অ্যাটমসফিয়ারিক প্রেশার, সেজন্য আমরা বলি জিরো, অর্থাৎ এখানে কোনো প্রেশার কম বেশি নাই নর্মালি যখন রেসপিরেশন না হচ্ছে। যখন আমরা ইন্সপিরেশন নেই, ইন্সপিরেশন যখন নেই, যখন লাংটা এক্সপান্ড করে, লাং যখন বড় হচ্ছে, তখন এই অ্যালভিওলাইগুলোতেও টান পড়ছে, এবং তখন এটার ভিতরে যে প্রেশার, যেটা হচ্ছে অ্যাটমসফিয়ারের সমান ছিল, সেই প্রেশারটা কিন্তু কমে যায়, নেগেটিভ হয়ে যায়। তখন এই যে অ্যাটমসফিয়ারে 760 মিলিমিটার মার্কারি, তার চেয়ে -1 হয়ে যায়। এটাকে তখন যখন ইন্সপিরেশন নেই, তখন আমরা প্রেশার হয়ে যায় -1, আমরা বলি -1। বেসিক্যালি এটার প্রেশারটা হবে কত? 759 মিলিমিটার অফ মার্কারি, অর্থাৎ অ্যাটমসফিয়ার থেকে -1 কম। আবার যখন এক্সপিরেশন নেই, লাংস যখন আবার সংকুচিত হচ্ছে, এখানে প্রেশার, অ্যালভিওলার ভিতর প্রেশার বাড়তেছে, তখন হয়ে যায় সেটা আবার মাইনাসের জায়গায় +1, তখন হয়ে যায় হচ্ছে +1।
+1, যেটা ইন্টারভ্যালের প্রেশার তখন হয়ে যায় +1, তখন তাহলে এটা তখন হবে 761 মিলিমিটার অফ মার্কারি। +1 অর্থাৎ 760 মিলিমিটার অফ মার্কারি প্রেশার। ঠিক আছে, তাহলে আমরা বলেছিলাম যে লাংসের পরীক্ষার্থী তোমাদের জিজ্ঞেস করে কি কি প্রেশার আছে। লাংসে যেটা প্রেশার আছে ইন্ট্রাপ্লুরাল প্রেশার। ইন্ট্রাপ্লুরাল প্রেশার আমরা বলবো নেগেটিভ ইন্ট্রাপ্লুরাল প্রেশার, কারণ এটা অলওয়েজ নেগেটিভ। প্রেশার ইন বিটুইন দ্য প্যারাইটাল অ্যান্ড প্লুরাল লেয়ার, দুটো লেয়ারের মাঝখানে যে প্রেশার সেটাকে আমরা বলছি ইন্ট্রাপ্লুরাল প্রেশার, হচ্ছে -5 মিলিমিটার অফ ওয়াটার। মিলিমিটার অফ ওয়াটার নর্মালি থাকে। যখন ইন্সপিরেশন হয়, যেহেতু লাংস এক্সপান্ড হয়, এখানে থোরাসিকটা কেজও এক্সপান্ড হচ্ছে, সেহেতু এই নেগেটিভিটি আরও বেশি বেড়ে যায়, তখন এটা -7.5 -5 থেকে 7.5 মিলিমিটার অফ ওয়াটারে নেমে যায়। আর হচ্ছে যখন আবার এক্সপিরেশন হবে, ব্লাড যখন আবার চেস্ট হচ্ছে কন্ট্রাক্টেড হয়ে আসে, কাছাকাছি চলে আসে, তখন প্রেশারটা আবার বেড়ে গিয়ে তখন আবার হচ্ছে -5-এ চলে আসে, নর্মালি হয়ে যায়। সো আর এই যে ডিফারেন্স বিটুইন ইন্টারপ্লুরাল প্রেশার আর ইন্টারঅ্যালভিওলার প্রেশার, এটাকে আমরা বলি ট্রান্সপালমোনারি প্রেশার। এটাকে আমরা বলি ট্রান্সপালমোনারি প্রেশার। এখন কিভাবে হচ্ছে দ্য মেকানিজম অফ রেসপিরেশন। মেকানিজম অফ রেসপিরেশনের হচ্ছে আমরা বলেছিলাম যে রেসপিরেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট মাসল, কোয়াইট ব্রিদিংয়ের ইম্পর্টেন্ট মাসল হচ্ছে ডায়াফ্রাম। এছাড়া আর যে মাসলটা লাগে সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। যখন আমাদের ব্রেইনের আমাদের যে রেসপিরেটরি সেন্টার আছে, নিউরাল সেন্টার, সেটাকে আমরা জানি যে আমাদের রেসপিরেটরি সেন্টারে হচ্ছে একটা হচ্ছে ইনস্পিরেটরি সেন্টার আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ। একটা হচ্ছে এক্সপিরেটরি সেন্টার আছে, যেটাকে আমরা বলি ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। আরেকটা হচ্ছে নিউমোটক্সিস সেন্টার আছে, যেটা এইটার হচ্ছে ব্রেকার হিসাবে কাজ করে, অর্থাৎ ইন্সপিরেশন আর এক্সপিরেশনেরটাকে রেসপিরেশনের রেটটাকে যে কন্ট্রোল করে, সেই নিউমোটক্সিস সেন্টার আছে। নর্মালি যখন ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে স্টিমুলেশন আসে, ডরসাল রেসপিরেটরি গ্রুপ থেকে ইনস্পিরেশন যখন আসে, ইন্সপিরেশনের জন্য যখন সিগন্যালটা আসে, সিগন্যালটা কোথায় আসবে? প্রথমে আসবে ডায়াফ্রামের মাধ্যমে, ফ্রেনিক নার্ভ হয়ে ডায়াফ্রামে আসবে। ফলে কি হবে? ডায়াফ্রাম যেটা আছে, সেই ডায়াফ্রামটা অর্থাৎ চেস্ট ওয়ালের মধ্যে এই যে ডায়াফ্রাম আছে, এই ডায়াফ্রামটা কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করবে মানে হচ্ছে ডায়াফ্রাম কন্ট্রাক্ট করা মানে হচ্ছে নিচের দিকে চলে যাবে। তাহলে এই যে আমার হচ্ছে লাংস, থোরাসিক কেজ আছে, হ্যাঁ, এই যে থোরাসিক কেজ, এখানে হচ্ছে ডায়াফ্রাম, হ্যাঁ, এই ডায়াফ্রাম তখন নিচের দিকে চলে আসবে, এইখানে চলে আসবে। তার ফলে কি হবে? তার ফলে আমার ভার্টিক্যাল ডায়ামিটার যেটা আছে, সেই ভার্টিক্যাল ডায়ামিটারটা বেড়ে যাবে, সেই ভার্টিক্যাল ডায়ামিটার বেড়ে যাবে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে রিবসগুলো আছে, সেই রিবসগুলোর মধ্যে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল আছে। তাহলে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলগুলো হচ্ছে তখন কন্ট্রাক্ট করবে। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলগুলো কন্ট্রাক্ট করার ফলে কি হবে? আমরা এটাকে বলি বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। বাকেট হ্যান্ডেল মুভমেন্ট মানে কি? এই যে আমরা ধরো মনে করি একটা বালতি, এই বালতির মধ্যে একটা হ্যান্ডেল থাকে, নর্মালি হ্যান্ডেলটা এই অবস্থায় পড়ে থাকে। একই রকম ভাবে আমাদের রিবসগুলো কিন্তু সরাসরি নাই, সেই বাকেটের মতো আছে। যখন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল হচ্ছে কন্ট্রাক্ট করে, তখন এই যে এরকম হচ্ছে আমাদের রিবসগুলো যেগুলো এরকম অবলিক হয়েছিল, সে কিন্তু এরকম হয়ে যায়। অর্থাৎ সেই বালতির হাতলের মতো সে তখন কিন্তু এরকম আর নিচের দিকে থাকে না, তখন বাকেটের সাথে তার যে হ্যান্ডেল সে এরকম করে আসে, অর্থাৎ এই দিক দিয়ে বেড়ে যায়। অর্থাৎ যেটা এরকম অবলিক ছিল, সেই অবলিকটা এরকম ট্রান্সফার্স হয়ে যায় যখন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল লাগে। অর্থাৎ দুই দিকে আমার যে রিবসগুলো আছে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল যখন কন্ট্রাক্ট করছে, আমার দুই দিকে মাসলগুলো এরকম অবলিক অবস্থান থেকে কিন্তু এরকম হয়ে যায়। তখন কি হচ্ছে? আমার এই যে চেস্ট ওয়াল যেটা আছে, সেটার কি হচ্ছে? যে ট্রান্সভার্স ডায়ামিটার, চেস্ট ওয়ালের যে ট্রান্সভার্স ডায়ামিটার, সেটা কিন্তু বেড়ে যায়। অর্থাৎ এই যে থোরাসিক কেজ আমার আছে, এই থোরাসিক কেজের তখন হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটারটা বেড়ে যাবে। তাহলে ডায়াফ্রাম
কন্ট্রাক্ট করার জন্য আমার ভার্টিক্যাল ডায়ামিটারটা বাড়লো, এদিকে হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল রিবস কন্ট্রাক্ট করার জন্য আমার হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটারটা ভালো। একই সাথে আমার যে হচ্ছে স্টার্নাম আছে সামনে এবং পিছনে হচ্ছে ভার্টিব্রা কলাম আছে, তাদের সাথে রিবসগুলো অ্যাটাচ অবস্থা থাকে, তখন কি হচ্ছে যে আমার যে স্টার্নাম আছে এবং ভার্টিব্রা তারাও কিন্তু হচ্ছে এক্সপান্ড করে, আর এক্সপান্ড করার জন্য তার কি হয় অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বেড়ে যায়। তাহলে তিনটা জায়গার হচ্ছে ডায়ামিটার বেড়ে যায়। প্রথম কথা, ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে ফ্রেনিক নার্ভের জন্য, হচ্ছে ফ্রেনিক নার্ভের জন্য অর্থাৎ যখন স্টিমুলেশন হয় তখন ডরসাল গ্রুপ অফ নিউরন যেটা হচ্ছে মেডুলাতে আছে, সে যখন স্টিমুলেশন পাঠায় ফ্রেনিক নার্ভের মাধ্যমে, ফ্রেনিক নার্ভ তখন কন্ট্রাক্ট করায় ডায়াফ্রামকে, ফলে আমাদের ট্রান্সভার্স ডায়ামিটারটা বেড়ে যায়। আবার ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে এক্সটার্নাল ইন্টারকোস্টাল হচ্ছে মাসলগুলো কন্ট্রাক্ট করার ফলে আমার রিবসগুলো হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্টের কারণে ট্রান্সভার্স ডায়ামিটার বাড়ে। একই সাথে স্টার্নাম এবং ভার্টিব্রাল কলামের এক্সপান্ড হওয়ার জন্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়ে। অর্থাৎ সব দিক থেকে আমার থোরাসিক কেজ সেটা এক্সপান্ড করে। যখন এক্সপান্ড করলো তখন এই যে থোরাসিক ওয়ালে এবং যে প্যারাইটাল লেয়ার ছিল এবং অ্যালভিওলার গায়ে যে ভিসারাল লেয়ার ছিল, তাদের ভিতরে যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটিটা আরও বেড়ে যায়। কারণ চেস্ট ওয়ালের যে এক্সপানশন হয় এটা ওভারকাম করে যায় লাংসের যে এক্সপানশন, তাকে ফলে আরও বেশি এক্সপান্ড করে যাওয়ার ফলে এই নেগেটিভিটি, ইন্টারপ্লুরাল প্রেশার যে নেগেটিভিটি -5 ছিল সেটা -7.5 মিলিমিটার অফ ওয়াটারে হয়ে যায়। আর একই সাথে এই অ্যালভিওলাইগুলোর ভিতরে যেটা জিরো প্রেশার ছিল, অ্যালভিওলাইগুলো যেগুলোতে জিরো প্রেশার ছিল, এগুলো মোর নেগেটিভ হয়ে -1 অর্থাৎ 759 মিলিমিটার মার্কারি হয়ে যায়। তাহলে একদিকে চেস্ট ওয়াল 3 ডাইমেনশনালে চেস্ট ওয়াল এক্সপান্ড করলো, একই সাথে হচ্ছে ইন্টারপ্লুরাল প্রেশার বেশি নেগেটিভ হলো, অ্যালভিওলার প্রেশার 0 থেকে -1 হয়ে গেল, ফলে কি হচ্ছে এখানে একটা শূন্যতা তৈরি হলো। আর প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না। তো যখন লাং এক্সপান্ড করবে তখনই আমার অ্যাটমসফিয়ারে যেহেতু প্রেশার বেশি আছে, 0 আছে, ঠিক আছে, 760 মিলিমিটার মার্কারি প্রেশার, যেটা অ্যালভিওলার হচ্ছে নর্মাল ইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেখানে যেহেতু নেগেটিভ হলো তখন অ্যাটমসফিয়ার থেকে বাতাস সব হচ্ছে হ্রাস করে হচ্ছে আমার লাংসে প্রবেশ করবে, সেটাকে আমরা বলছি ইনস্পিরেশন। তাহলে ইনস্পিরেশন কিভাবে হচ্ছে? যখন ডরসাল গ্রুপ অফ নিউরন থেকে স্টিমুলেশন পাচ্ছে, স্টিমুলেশন পাওয়ার ফলে হচ্ছে সেই ডরসাল গ্রুপ অফ নিউরন স্টিমুলেশনটা হচ্ছে যে ইম্পালস পাঠায় সেটা ফ্রেনিক নার্ভের মাধ্যমে ডায়াফ্রামে যায়, সেই ডায়াফ্রাম তখন কন্ট্রাক্ট করে। ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করবে তখন ভার্টিক্যাল ডায়ামিটারটা বেড়ে যাবে। ভার্টিক্যাল ডায়ামিটারটা অফ দ্য থোরাসিক কেজ, এই থোরাসিক কেজের যে ভার্টিক্যাল ডায়ামিটার, ডায়াফ্রাম এখানে থেকে পর নিচের দিকে চলে আসে, ফলে ভার্টিক্যাল ডায়ামিটার বাড়ে। একই সাথে হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলটা কন্ট্রাক্ট করার ফলে রিবস যেটা অবলিকলি থাকে বাকেট হ্যান্ডেল মুভমেন্টের কারণে সেগুলো ট্রান্সভার্স হয়ে যায়, ফলে ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য চেস্ট ওয়াল বেড়ে যায়। একই সাথে আমাদের যে সামনে যে স্টার্নাম আছে, পিছনে ভার্টিব্রার সাথে রিবস অ্যাটাচ হয়ে আছে, সো এইগুলো এক্সপান্ড করার কারণে যেহেতু হচ্ছে রিবসগুলো এরকম হচ্ছে স্টার্নাম এবং ভার্টিব্রা হচ্ছে সরে যাচ্ছে, সো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার অফ দ্য থোরাসিক কেজ বেড়ে যায়। তাহলে 3 দিকে যখন ডায়ামিটার বেড়ে যাচ্ছে, যে ইন্ট্রাপ্লুরাল প্রেশার যেটা -5 মিলিমিটার অফ ওয়াটার ছিল সেটা নেমে যায়, আরও নেগেটিভ হয়ে যায়, -7.5 মিলিমিটার ওয়াটার, কখনো 10 মিলিমিটার অফ ওয়াটার হতে পারে। তো 7.5 মিলিমিটার অফ ওয়াটারে নেমে আসে। আর যেটা অ্যালভিওলাই থাকে, যে অ্যালভিওলাই আমরা বলেছি নর্মালি অ্যাটমসফিয়ারের সমান প্রেশার থাকে অর্থাৎ 0 থাকে, সে 0টা -1 হয়ে যায়, অর্থাৎ 759 মিলিমিটার অফ ওয়াটার হয়ে যায়, অ্যাটমসফিয়ার থেকে 1 কমে যায়। যখনই 1 কমে যাচ্ছে তখনই অ্যাটমসফিয়ারে যেহেতু প্রেশার বেশি আছে,
বাতাসের চাপটা বেশি আছে, লাংসের মধ্যে চাপ কমে গেছে, তখন অ্যাটমসফিয়ার থেকে বাতাস তখন এসে ঢুকে হচ্ছে লাংসের ভিতরে। এটাকে আমরা বলছি ইনস্পিরেশন। এক্সপিরেশন কি হবে? যখন 2 সেকেন্ড ইনস্পিরেশন নিলাম, ইনস্পিরেশন নেওয়ার পরে কিন্তু ডরসাল গ্রুপটা স্টপ করিয়ে দেবে নিউমোটক্সিক সেন্টার। নিউমোটক্সিক সেন্টার যখন ডরসাল স্পিড গ্রুপকে করে দিল, স্টপ করিয়ে দিল, হ্যাঁ, ব্যারিকেড দিয়ে দিল, ঠিক সেই মুহূর্তে কি হচ্ছে, আমরা সবাই জানি হচ্ছে ডায়াফ্রাম এবং আমাদের যে লাংসের যে টিস্যু, ইলাস্টিক টিস্যু, তাদের টিস্যু আছে, তাদের একটাই হচ্ছে বড় প্রপার্টি, সেটা হচ্ছে তারা রিকয়েল করতে পারে। এটাকে আমরা বলি ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ লাং। অর্থাৎ এটা যদি কোনোভাবে ছেড়ে দেয় সে আবার দেয়, সেই রাবার ব্যান্ডের মতো, তাকে যদি টেনে ছেড়ে দেয় সে আগের জায়গায় যাবে এবং আগের জায়গায় যাওয়ার জন্য তার কোনো সাহায্যের দরকার পড়ে না। সে অটোমেটিক্যালি, আমরা যদি একটা রাবার ব্যান্ডকে যেভাবে টানার পর ছেড়ে দিলে সে যেমন আগের জায়গায় চলে যায়, একইভাবে আমাদের যে লাংসের টিস্যু সেগুলোকে যদি আমরা এক্সপান্ড করে ছেড়ে দিই, সে অটোমেটিক আবার আগের জায়গায় চলে যাবে। সো ডিউ টু দ্য ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি, 2 সেকেন্ড ইন্সপিরেশনের পর যখন ডরসাল থেকে আর কোনো ইনফরমেশন ইম্পালস আসে না, তখন হচ্ছে এই ইম্পালস যেটা কন্ট্রাকশন করাচ্ছে সেটা থাকে না, ঠিক তখন হচ্ছে ডায়াফ্রাম কন্ট্রাক্ট করবে। ডিউ টু ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দ্য লাংস যেটা এক্সপান্ড করছিল সেই কাছে চলে আসবে, ডায়াফ্রাম উপর দিকে চলে আসবে, ফলে কি হচ্ছে, প্রেশার বেড়ে যাবে। ইন্ট্রাপ্লুরাল প্রেশার যেটা -7.5 চলে গেছিল সে আবার উপরের দিকে বেশির দিকে চলে আসবে। যে প্রেশার হচ্ছে -1 চলে গিয়েছিল হচ্ছে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার, সেই প্রেশার তখন পজিটিভ চলে আসবে, +1 চলে আসবে। +1 চলে গেল, তাহলে তখন হচ্ছে কি, তখন লাংসে প্রেশার বেশি, অ্যাটমসফিয়ারে প্রেশার কম, কারণ লাংসে তখন প্রেশার হচ্ছে 761 মিলিমিটার অফ মার্কারি, আর অ্যাটমসফিয়ারে প্রেশার হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এই যে হচ্ছে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সির জন্য ডায়াফ্রাম উপরের দিকে চলে আসলো, লাংসের টিস্যুগুলো আবার জায়গায় চলে আসার চেষ্টা করলো, এর চেষ্টার ফলে যে পজিটিভ প্রেশার তৈরি হলো, অর্থাৎ যে ইন্ট্রাপ্লুরাল প্রেশার যেটা মোর নেগেটিভ হয়েছিল সে আবার তার নর্মাল জায়গায় চলে আসার চেষ্টা করলো, এবং যে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার যেটা -1 ছিল সে আরো পজিটিভ হওয়ার চেষ্টা করলো, +1 মিলিমিটার অফ +1 হয়ে গেল, অর্থাৎ 761 মিলিমিটার অফ মার্কারি হয়ে গেল। তখন লাংসের যে প্রেশার সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারের চেয়ে বেড়ে গেল স্বাভাবিকভাবেই। তাহলে শূন্যতা তখন অ্যাটমসফিয়ারে, লাংসের ভিতর না, তখন লাংস থেকে বাতাস তখন চলে যাবে অ্যাটমসফিয়ারে। এটাকে আমরা বলছি এক্সপিরেশন, এবং 3 সেকেন্ড সময় ধরে এই এক্সপিরেশন হবে। যখন এক্সপিরেশন শেষ হবে একই রকমভাবে আবার ডরসাল রেসপিরেটরি থেকে ইনফরমেশন আসবে, মাসল কন্ট্রাকশন হবে, ডায়াফ্রাম কন্ট্রাকশন হবে, ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাকশন হবে, ভার্টিক্যাল ডায়ামিটার বাড়বে, ট্রান্সভার্স ডায়ামিটার বাড়বে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়বে, ইন্ট্রাপ্লুরাল প্রেশার কমবে, ইন্ট্রাঅ্যালভিওলার প্রেশার -1 হয়ে যাবে, তখন আবার বাতাস অ্যাটমসফিয়ার থেকে লাংসে চলে আসবে। এই যে মেকানিজম এটাই হচ্ছে নর্মাল কোয়াইট রেসপিরেশনের মেকানিজম। অনেক সময় তোমরা বিভিন্ন বই পড়ে, হ্যাঁ, সব নোটবুক বা এগুলো পড়ে এই যে এক্সপিরেশনের মেকানিজম সেটাকে ঠিক ইন্সপিরেশনের উল্টাটা লিখে দিয়ে আসো, অর্থাৎ যে পাতা ভর্তি এক্সট্রাপোস্টেরিয়র ডায়ামিটার কমলো তখন তোমরা আবার লিখতেছে ইম্পালস আসতেছে, ঠিক আছে, হচ্ছে এই মাসলগুলো কন্ট্রাক্ট করতেছে। উত্তরটা কিন্তু ঠিক হয় না, কারণ হচ্ছে রেসপিরেশনের যে ইনস্পিরেশন পার্ট সেটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস মানে এখানে আমাদেরকে শক্তি দিয়ে কাজটা করতে হয়, অ্যাক্টিভলি কাজটা করতে হয়, কিন্তু এক্সপিরেশন হচ্ছে একটা প্যাসিভ প্রসেস, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, এখানে কোনো ধরনের শক্তি প্রয়োজন হয় না, কারো সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু লাংসের একটা ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজের জন্য অটোমেটিক্যালি এক্সপিরেশন হয়ে যাবে, এটার জন্য আলাদা কোনো সাহায্য ইম্পালস কিছুই লাগে না, কোয়াইট ব্রিদিংয়ের ক্ষেত্রে। যখন আমরা প্রশ্ন হতে পারে যে ম্যাডাম ভেন্টিলেশনে তো
রেসপিরেটরি গ্রুপ আছে, ভেন্টিলেশনের যে ডরসাল রেসপিরেটরি গ্রুপ আছে, সেই ডরসাল রেসপিরেটরি গ্রুপ কিন্তু ভেন্টিলেশনে ইন্সপিরেশন এবং এক্সপিরেশন দুটোতেই সাহায্য করে। কখন করবে? যখন ফোর্সফুল এক্সপিরেশন হবে, ফোর্সফুল ইন্সপিরেশন হবে। ফোর্সফুল যখন আমি ইন্সপিরেশন নিতে যাব তখন যেমন তার সাহায্য লাগে, ফোর্সফুল যখন এক্সপিরেশন হতে যাবে তখনই মেনলি এক্সপিরেশনের কাজ করে। ফোর্সফুল এক্সপিরেশন যখন করতে হবে তখন আমার যে রিকোয়েল টেন্ডেন্সি এটাতে হবে না, যেহেতু ফোর্সফুলি আমি করে যখন লম্বা শ্বাস নিলাম এটা কিন্তু আমার ফোর্সফুল, আমি জোর করে নিচ্ছি, ঠিক আছে, এক্সট্রা মাসলগুলো কাজ করতেছে, আদার যে আমার রেসপিরেটরি মাসল আছে সেই মাসলগুলো কিন্তু কাজ করছে। তখন কিন্তু ডরসাল রেসপিরেটরি গ্রুপের সাথে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপের কিছু পার্ট হচ্ছে আমার এই রেসপিরেশনে হেল্প করছে মাসলগুলো কন্ট্রাক্ট করাতে, যাতে আমি ফোর্সফুলি রেসপিরেশন নিতে পারি। একই রকমভাবে যখন ফোর্সফুল এক্সপিরেশন করব, অর্থাৎ ফোর্সফুলি আমি বাতাস যা আছে সেটা যেহেতু বেশি নিচ্ছি সেটাকে ফোর্সফুলি বের করতে হবে, তখন শুধু আমার নর্মাল যে ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি আছে সেটা দিয়ে আমার হবে না, তখন হচ্ছে আমার সাহায্য নিতে পারে। সেক্ষেত্রে হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ যেটা হচ্ছে এক্সপিরেশন সেন্টার আমাদের, সেটা কিন্তু কাজ করবে। তাই নর্মালি যেটা পরীক্ষায় তোমাদের আসে যে মেকানিজম অফ নর্মাল কোয়াইট রেসপিরেশন, তখন কিন্তু এক্সপিরেশনের যে মেকানিজম সেটা শুধুমাত্রই হবে যে আফটার ইন্সপিরেশন ডিউ টু the elastic recoil tendency of the lung, the diaphragm contracts and the lung tissue contracts, that which causes the more negative intrapleural pressure to increase, and also the alveolar pressure যেটা -1 ছিল সেটা +1 চলে আসা, ultimately the air in the lungs is expelled to the atmosphere। এটাই হচ্ছে নর্মাল কোয়াইট রেসপিরেশনের মেকানিজম। এখন যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে ভেন্টিলেশন। ভেন্টিলেশন কি? বাতাস দেয়া, ঠিক আছে। আগেকার বাসাগুলোতে, পুরনো যে বাড়ি বা এখন তো আমরা এসি ডিপেন্ডেন্ট জীবন হয়ে গেছে, আমাদের অধিকাংশ বাড়িতেই সেই ঘুলঘুলি থাকে না। ঘুলঘুলি কি ছিল? যে সব বাগের বাসাগুলো দেখলে উপরের দিকে ছোট ছোট খুব নকশা করে ছোট ছোট জায়গা একটু নকশা করা থাকতো যেখান দিয়ে বাতাস আসা যাওয়া করতো, এটাকে আমরা বলতেন ভেন্টিলেটর। হ্যাঁ, যেটা দিয়ে বাতাস আসা যাওয়া করতে পারে, বাতাস যাতে চলাচল করতে পারে। ভেন্টিলেশনও হচ্ছে তাই, ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ এয়ার। এই যে আমরা নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি, এটাই হচ্ছে ভেন্টিলেশন। এই যে ভেন্টিলেশন, এই ভেন্টিলেশন হচ্ছে দুই ধরনের। আমাদের যে রেসপিরেশন সেখানে আমাদের ভেন্টিলেশন হয় দুই ধরনের। একটাকে আমরা বলি পালমোনারি ভেন্টিলেশন, আরেকটাকে আমরা বলি অ্যালভিওলার ভেন্টিলেশন। মানেটা কি? আমরা মাঝে মাঝে কখনো কি মনে হচ্ছে যে আমাদের নাকটা কেন তৈরি করা হলো? যদি নাক না থাকতো তাহলে কি হতো? যেহেতু লাংস আমাদের থোরাসিক কেজে আছে, আমাদের যদি ঠিক গলার নিচে একটা ফুটো থাকতো তাহলে বাতাস সরাসরি লাংসে ঢুকতে পারতো, তাহলে তো আমাদের রেসপিরেশনে এত ঝামেলা লাগতো না। তাহলে নাক নামক জিনিসটা তো কোনো দরকারই ছিল না। কিন্তু তারপরে নাক নামক জিনিসটা তৈরি হয়েছে বলে আজকাল করোনা ভাইরাস নিয়ে আমাদের এত টেনশনে পড়তে হচ্ছে, কারণ তার প্রিয় জায়গা হচ্ছে নাক, যেটা দিয়ে সে শরীরে প্রবেশ করবে। সো নাক না থাকলে হয়তো সে করোনা ভাইরাসের এত ভয়টাও থাকতো না। তো আমরা যেটা বলছিলাম যে কি না হতো যদি নাক না থাকতো, যদি নাক থেকে এই যে লম্বা যে একটা ট্রাকিয়া, আমাদের যে ব্রঙ্কিওলসগুলো আছে, এত কিছু যদি না থাকতো, ট্রাকিয়াই না থাকতো, কি হতো? আমাদের যদি সরাসরি এইখানে একটা ফুটো করে বাতাস এখান দিয়ে লাংসে চলে যেত, এখান থেকে বেড়ে যেত, এত ঝামেলার এত বড় একটা রাস্তা পার হয়ে লাংসে যাওয়ার তার প্রয়োজনই পড়তো না। বাট প্রয়োজন আছে, সেজন্যই হচ্ছে এই যে বিবর্তিত হতে হতে লক্ষ বছরে আজকে আমরা যে মানুষ তৈরি হলাম, তার স্ট্রাকচারটা এরকম হলো। কেন হলো? আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে ভেন্টিলেশন। ভেন্টিলেশন আমরা বললাম দুই ধরনের, একটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন, একটা হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন। এখন যদি আমরা আমাদের রেসপিরেটরি সিস্টেমের পুরো ইটা থেকে শুরু করি, পালমোনারি ভেন্টিলেশন কোন জায়গাটাকে বলতেছি? টোটাল অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট এন্টার্স ইনটু দ্য লাং, ঠিক আছে, যে পরিমাণ বাতাস, টোটাল বাতাস আমাদের হচ্ছে লাংসে ঢুকতেছে সেটাকে আমরা বলছি হচ্ছে। তাহলে এই যে বেচারা নাক, ঠিক আছে, মুখ, তাহলে এখান থেকে যে ঢুকলো, ঢুকিয়ে আমাদের যে লাংস
তৈরি হলো, এই যে লাংস তৈরি হলো, যার মধ্যে অজস্র এরকম ছোট ছোট বেলুনের মতো জিনিস আছে, যেটাকে আমরা বলছি অ্যালভিওলাই। তাহলে এই যে নাক, এই যে নাসারন্ধ্র, এটার ছিদ্র, এখান দিয়ে বাতাস ঢুকলো, এই পথ দিয়ে এসে অ্যালভিওলাই আসলো, তারপরে এখানে হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হবে। অর্থাৎ অ্যালভিওলাই এসে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হচ্ছে। তাহলে এই যে বিস্তৃত পথটা নাক থেকে শুরু করে এ পর্যন্ত আসছে, আসল যে কাজ রেসপিরেশনের, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হয়ে অক্সিজেন চলে যাবে সেলে, সেই কাজটা কিন্তু হচ্ছে অ্যালভিওলাই। ঠিক আছে, কিন্তু এই যে পুরো রাস্তা এই পাশে যে ব্লাড, আমরা যে বাতাসটা নিচ্ছি তার অনেকটা অংশ কিন্তু এখানে রয়ে যাচ্ছে, যেগুলো এক্সচেঞ্জ হচ্ছে না, এরা কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে না। তাহলে 500 ml যে ব্লাড, যে 500 ml যে বাতাস, টাইডাল ভলিউম, যে বাতাসটা আমরা নিলাম সেটা কিন্তু পুরোপুরি ইউজ করছি না। তাহলে এই যে নাক থেকে শুরু করে, ঠিক আছে, টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত যে জায়গাটাকে, এই জায়গাটাকে আমরা বলি ডেড স্পেস, অর্থাৎ মৃত স্থান। মৃত কেন? যেহেতু এখানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হয় না, সেজন্য এটা মৃত। কারণ জীবিত করার জন্য তো অক্সিজেনের প্রয়োজন হয়, এখানে তো অক্সিজেন নেই, এখানে কোনো আদান প্রদান নেই, এইটার জন্য আমরা এটাকে বলছি ডেড স্পেস। অর্থাৎ আমরা যেটা বললাম, নস্ট্রিল অর্থাৎ নাক থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত যে জায়গায় হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের কোনো এক্সচেঞ্জ হয় না, সেই জায়গাটাকে আমরা বলছি ডেড স্পেস। এই যে ডেড স্পেস, এটার ইম্পর্টেন্স কি? ওই যে বললাম কেন নাক তৈরি হলো, কেন ট্রাকিয়া তৈরি হলো। আমরা যে বাতাস প্রতিনিয়ত আমাদের লাংসে পাঠাচ্ছি, তা কিন্তু আমাদের লাংসের জন্য সবসময় উপযুক্ত থাকে তা কিন্তু না। এটার ভিতর মিশে আছে, আমরা তো ফিল্টার করে একেবারে ছেঁকে অক্সিজেন সিলিন্ডারের মতো করে অক্সিজেন পাঠাতে পারছি না। যদি পাঠাতে পারতাম তাহলে হয়তো আমাদের লাংসের জন্য কিছুটা সুবিধা হতো। বাট এই যে আমরা যারা বাংলাদেশ বিশেষ করে আছি, অজস্র জীবাণু, অজস্র ডাস্ট, ধুলি কণা, ঠিক আছে, কখনো গরম, কখনো শীত, কখনো বৃষ্টি, কখনো ময়েশ্চার বেশি, কখনো ময়েশ্চার কম, হাজার রকম কম্পোজিশন হয়ে যায় বাতাসের ভিতরে, এবং এই টোটাল কম্পোজিশনই কিন্তু নাক দিয়ে ভেতরে ঢুকছে, আমি যেহেতু থাকতে পারছি না। তাহলে কি হতো, মানুষ বিভিন্ন জায়গায় বসবাস করছে, কখনো কে শীতের জায়গায়, কখনো হচ্ছে সেই গরম মরুভূমিতে, আবার আমরা গরমকালে যে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে, আবার শীতকালে ঠান্ডায় অস্থির হয়ে যাচ্ছে। তাহলে যে বাতাসটা আমাদের লাংসের ভিতরে যাচ্ছে, কখনো গরম হতে পারে, তাহলে যদি বেশি গরম যায় তাহলে লাংসে সরাসরি লাংসের অ্যালভিওলাইকে ড্যামেজ করে দিতে পারে। খুব বেশি ঠান্ডা যদি যায় লাংসের ভিতরে, তাহলেও সে হচ্ছে অ্যালভিওলাই এবং লাংসের পার্টকে ড্যামেজ করতে পারে। আবার যে জীবাণু আছে, যে ধোঁয়া আছে, যে হচ্ছে সেগুলো যেগুলো ঢুকে, সেগুলো যদি সরাসরি লাংসে যেত, তাহলে ভেবে দেখো কী হতো। প্রতিনিয়ত আমরা যে পরিমাণ ডাস্ট ইনহেল করি, যে পরিমাণ ধুলো, বালিকণা, ঢাকা শহরের লোক যারা আছে তাদের কথা তো না বলাই ভালো, যে অবস্থা পলিউশনের, আমাদের দেশের যে পরিবেশ দূষণের, বায়ু দূষণের যে অবস্থা, বা দিল্লির মাঝে মাঝে যে অবস্থা হয়, স্কুল কলেজ বন্ধ হয়ে যায় এমন অবস্থা হয়, ঠিক আছে, সেই যে দূষণ, এই দূষিত বায়ু সরাসরি কিন্তু আমরা নিচ্ছি, সেটা যদি সরাসরি লাংসে যেত, তাহলে কিছুদিনের মধ্যেই এই যে অ্যালভিওলাইগুলো, সেই অ্যালভিওলাইগুলো হচ্ছে ময়লা, কাদা, ঠিক আছে, মাইক্রো অর্গানিজম, বিভিন্ন জিনিস, ঠিক আছে, সে ইটের টুকরার কণাই হোক, আর ইসের কণাই হোক, ধুলি কণাই হোক, ঠিক আছে, সব কিছু ধীরে ধীরে এই যে অ্যালভিওলাইগুলোকে কি যেত, ভরে যেত। তাহলে এই অ্যালভিওলাইয়ের পক্ষে রেসপিরেশনের যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে এক্সচেঞ্জ করা, সেটা সম্ভব হতো না। তাহলে আমাদের কি করতে হতো, কিছুদিন পর পর গাড়িতে যেমন বা যে এসি করে জালি বের করে আমরা পরিষ্কার করি, তো কিছুদিন পর পর দেখা যেত আমাদের হয়তো মানুষের কোনো মেকানিক থাকতো, সেই মেকানিকের কাছে গিয়ে আমাদের দিতে হতো, লাংস খুলে দিতে হতো, লাংসটাকে ঝেড়ে টেনে পরিষ্কার করে আবার লাংসটা ঢুকিয়ে দিতে পারতো।
এটা আমাদের তো সেটা সম্ভব না। লাংসকে বের করে আবার ঝেড়ে টেরে পরিষ্কার করে আবার লাংসকে জায়গা মতো পৌঁছে দেওয়া, অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতোই কথা হয়ে গেল। তো সেটা সম্ভব না মানুষের পক্ষে। সেজন্য কি করতে হবে, এই যে আমি যে প্রতিনিয়ত যেসব ধুলোকণা বা জীবাণু যা কিছু আমি ইনহেল করছি, গরম বা ঠান্ডা, অতি গরম অতি ঠান্ডা যা কিছু করছি, তাকে একটা নর্মাল পজিশনে নিয়ে তারপরে আমার লাংসের অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছাতে হবে। এই পৌঁছানোর কাজটাই করে এই যে ডেড স্পেস। সে হয়তো নামে মৃত, কিন্তু তার কাজ অনেক হচ্ছে এই বাতাসটাকে সজীব করে দেওয়া। নাম তার ডেড, বাট অ্যালাইভ করার জন্য, বাতাসকে অ্যালাইভ করার জন্য যা যা করার সে কিন্তু সবই করে। এবং এই যে কাজটা করে সেই কাজটাকে আমরা সংক্ষেপে বলি এয়ার কন্ডিশনিং। আমরা সবাই আজকাল ঘরে এসি থাকে, এয়ার কন্ডিশন থাকে। এয়ার কন্ডিশনের কাজ কি? এয়ার কন্ডিশনের কাজ হচ্ছে তিনটা। একটা হচ্ছে হিউমিডিফিকেশন, অর্থাৎ বাতাসের আর্দ্রতাটাকে ঠিক করে রাখা। তারপরে কি টেম্পারেচার মেনটেন করা, আরটা কি ডাস্টকে সরিয়ে রাখা, ধুলোবালাকে সরিয়ে রাখা। তিনটা কাজ করে। দ্য ফিল্ট্রেশন, হিউমিডিফিকেশন অ্যান্ড মেনটেন্যান্স অফ টেম্পারেচার। এই তিনটা কাজ কিন্তু এয়ার কন্ডিশন করে। ঠিক একই রকমভাবে আমাদের যে ডেড স্পেস, ঠিক আছে, সেই ডেড স্পেসও কিন্তু একই কাজ করে। যখন আমার হচ্ছে নাক দিয়ে বাতাস নিচ্ছি, আমাদের নাকের ভিতর দেখো কত রকম হচ্ছে ছোট ছোট লোম আছে, চুল আছে, ঠিক আছে। এটা কিন্তু জরুরি। বড় বড় ভারী ভারী যে জিনিসগুলো আছে নাকে কিন্তু ময়লার, সেগুলো সেই জালেতে আটকা যায়। এছাড়া হচ্ছে মেমব্রেন আছে, লেয়ার আছে, সেগুলোতে ধীরে ধীরে হচ্ছে এই যে রেসপিরেশনের যে সাবস্টেন্সগুলো সেগুলো আটকানো শুরু হয়। এরপরে যেটা যখন হচ্ছে এই পথ দিয়ে সে আসতে থাকে, তার যে হিউমিডিটিটাকে মেনটেন করে দেওয়া হয়। বডির উপর সপক্ষে হিউমিডিটিটাকে মেনটেন করে। একই রকমভাবে যখন গরম বাতাস ঢুকে সেখান থেকে এটাকে ঠান্ডা করা হয়। যখন ঠান্ডা বাতাস ঢুকে তখন এই পথের মধ্যে এটা হচ্ছে বডির উপযোগী, বডি টেম্পারেচারের উপযোগী হয়ে যায়। তাহলে এই যে তিনটা কাজ, এয়ার কন্ডিশনিং করা, হিউমিডিফিকেশন করা, টেম্পারেচার মেনটেন করা, এই তিনটা কাজ হচ্ছে আমাদের এই ডেড স্পেস করে। এবং এই যে নাক থেকে শুরু হয় ট্রাকিয়াতে সিলিয়া আছে, বিভিন্ন ধরনের হচ্ছে জীবাণুকে সে আটকে 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 লাংস পর্যন্ত যখন অ্যালভিওলাই পৌঁছে তখন খুব সামান্য পরিমাণই হচ্ছে সাবস্টেন্স আছে যেটা লাংসে অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছাতে পারে। একেবারে ক্ষুদ্র অতি ক্ষুদ্র যে সাবস্টেন্স আছে সেটা অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছাতে পারে, বাকিটা কেউই পৌঁছাতে পারে না। তার আগে এই এরিয়াগুলোতে হচ্ছে আমাদের সবাই আটকা পড়ে, যে কারণে আমাদের এই যে হাঁচি দিচ্ছি, কাশি দিয়ে কফটা ফেলছি, তার মানে কি এই যে ডাস্ট পার্টিকেলস যা যাচ্ছে সেগুলো এখানে যে সিক্রেশন তারা আটকে দিচ্ছে। তারপরে সিলিয়া এটাকে হচ্ছে ধাক্কে দিকে নিয়ে আসতেছে, নিয়ে এসে আমি এটাকে কাশি দিয়ে ফেলে দিচ্ছি। একইভাবে নাকে যখন এই ময়লাগুলো জমতেছে আমাদের একটা স্টিমুলেশন হচ্ছে, আমি হাঁচি দিয়ে আমি কিন্তু এই সাবস্টেন্সটাকে ছিটকে বাইরে ফেলে দিচ্ছি। অর্থাৎ দিস আর দ্য প্রোটেক্টিভ মেকানিজম। আমাদের বডির এটা হচ্ছে প্রোটেক্টিভ মেকানিজম। তাহলে পালমোনারি ভেন্টিলেশন নিয়ে কথা বলছিলাম যে টোটাল অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট এন্টার্স ইনটু দ্য লাং, টোটাল অ্যামাউন্ট কত প্রতি মিনিটে। এই যে লাংসতে টোটাল বাতাস যেটা ঢুকলো আমার ডেড স্পেস এবং অ্যালভিওলাই মিলিয়ে, টোটাল অ্যামাউন্ট কত 500। তাহলে মনে করি এই 500 ml বাতাস কিন্তু এই নাক থেকে শুরু করে অ্যালভিওলাই পর্যন্ত আছে। এটাকে আমরা বলি পালমোনারি ভেন্টিলেশন। টোটাল যে অ্যামাউন্টটা পেলো কত পরিমাণ হয়? 500 হচ্ছে টাইডাল ভলিউম, নর্মাল রেসপিরেটরি রেট। নর্মালি যদি আমরা 12 হিসাবে ধরি, নর্মালি 12 পার মিনিট যদি হয়, তাহলে আমরা এখানে পাচ্ছি 5 12 60 6000 ml, মানে 6 লিটার। এটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। অ্যালভিওলার ভেন্টিলেশন দ্যাট the new air that enters into the lung, অর্থাৎ the amount of air that takes part in the exchange, gaseous exchange। অর্থাৎ যেই যে 500 ml গেল এর মধ্যে শুধুমাত্র গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে যে অ্যামাউন্টের এয়ারে, সেটা হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন। অর্থাৎ অ্যালভিওলাইয়ে যে বাতাসগুলো যাচ্ছে। তাহলে আমরা জানি নর্মালি ডেড স্পেস হচ্ছে 150 ml, নাক থেকে টার্মিনাল ব্রঙ্কিয়াল পর্যন্ত 150 ml বাতাস থাকে। তাহলে এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন। তাহলে আমরা যেটা বললাম,
বেসিক ডিফারেন্স বিটুইন পালমোনারি ভেন্টিলেশন আর অ্যালভিওলার ভেন্টিলেশন। এটা আমরা ভাইভাতে জিজ্ঞেস করি, তোমরা একটু জ্ঞান করে ফেলো। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অ্যালভিওলার ভেন্টিলেশন অ্যান্ড পালমোনারি ভেন্টিলেশন? The basic difference is dead space. Pulmonary ventilation এ dead space included থাকে, alveolar ventilation এ dead space included থাকে না, ওখানে dead space ছাড়া বাকি অংশটা। তাহলে আমরা বলেছিলাম 150 ml হচ্ছে dead space, তাহলে alveolar ventilation সমান হবে 500 ml হচ্ছে আমার টাইডাল ভলিউম। 500 ml থেকে বিয়োগ দিতে হবে কত? dead space 150 ml, তাহলে কতটুকু ব্লাড থাকলো? 350 ml। এই 350 ml ব্লাড কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জে অংশ নিচ্ছে, আর রেসপিরেটরি রেট বলেছিলাম 12, তাহলে কত হবে? 35 আর 12 যদি হয়, 5 দোকানে 10, হাতে 1, 2 দোকানে 6, 1 7, 5 1 কে 5, 3 1 কে 3, 0 হচ্ছে 7 5 12 2, হাতে 1 4, তাহলে 420 আর এই একটা 0, 4200, তার মানে 4.2 লিটার, 4200 ml বা 4.2 লিটার। তোমরা পরীক্ষায় যেহেতু এখানে এই পালমোনারি ভেন্টিলেশন অ্যালভিওলার ভেন্টিলেশন লিখতে গেলে অ্যালভিওলার এইটা লেখা হয়, ডেড স্পেসটা লেখা হয়, সেজন্য তোমরা মনে করো যে ডেড স্পেসটা বোধহয় অ্যালভিওলার ভেন্টিলেশনের সাথে। না, অ্যালভিওলার ভেন্টিলেশন হচ্ছে এই যে পালমোনারি ভেন্টিলেশনের মধ্যে ডেড স্পেসটা বাদ দিয়ে যে অংশটা শুধুমাত্র গ্যাসিয়াস এক্সচেঞ্জে অংশ নিবে, সেই অংশটা হচ্ছে alveolar ventilation. So basic difference between pulmonary and alveolar ventilation is dead space. Pulmonary ventilation এ dead space included থাকে, আর alveolar ventilation এ dead space included থাকে না। তোমরা সবাই জানো dead space হচ্ছে দু ধরনের হয়। একটা হচ্ছে anatomical dead space, অর্থাৎ অ্যানাটমিক্যালি যে জায়গাটা, সেটা হচ্ছে নোজ থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিয়াল পর্যন্ত যে জায়গায় গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, এটাকে আমরা বলতেছি অ্যানাটমিক্যাল ডেড স্পেস। নর্মালি একটা পার্সনের অ্যানাটমিক্যাল ডেড স্পেস এবং ফিজিওলজিক্যাল ডেড স্পেস একই থাকে, কারণ তার যখন মনে করি যে আমরা তার সবগুলো অ্যালভিওলাই অ্যাক্টিভ আছে, সবগুলো অ্যালভিওলাই কাজ করছে, সেই কারণে হচ্ছে তার অ্যালভিওলাই সবগুলো যেহেতু অ্যাক্টিভ, সেহেতু ডেড স্পেস অ্যানাটমিক্যাল ডেড স্পেস সমান হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। কিন্তু যদি কারো এই অ্যালভিওলার ভেন্টিলেশন অ্যালভিওলাইগুলো ইনঅ্যাক্টিভ থাকে, মনে করো কারো হাঁপানি আছে, অ্যাজমা আছে, তাদের অ্যালভিওলাই কিন্তু ভালো করে কাজ করে না, সিক্রেশন জমা থাকে, অন্য কোনো রোগ আছে, সেই কারণে কিছু অ্যালভিওলাই গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে পারছে না। মনে করি এই সেলগুলো কারো হচ্ছে অ্যালভিওলার ওয়াল মোটা হয়ে গেছে, অনেকের হচ্ছে সিক্রেশন জমে পুরো অ্যালভিওলাইটায় ভরে আছে, এগুলোকে আমরা বলি ইনঅ্যাক্টিভ অ্যালভিওলাই। ইনঅ্যাক্টিভ অ্যালভিওলাই। তাহলে যত পরিমাণ যদি কারো ইনঅ্যাক্টিভ অ্যালভিওলাই থাকে, তাহলে সেক্ষেত্রে ডেড স্পেস ফিজিওলজিক্যাল ডেড স্পেস সেটা হবে এই যে অ্যানাটমিক্যাল ডেড স্পেস প্লাস হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যালভিওলাই। যে অ্যালভিওলাইগুলোতে হচ্ছে ভেন্টিলেশন হচ্ছে না, সেই অ্যালভিওলাইয়ের এরিয়াটা হচ্ছে তার সাথে এটার মধ্যে যে বাতাস সেটার অ্যামাউন্ট এটার সাথে যোগ হবে। সেক্ষেত্রে অর্থাৎ যদি প্যাথোলজিক্যালি হয়, অর্থাৎ নর্মাল ছাড়া অ্যাবনর্মাল কন্ডিশনে ফিজিওলজিক্যাল ডেড স্পেস ইজ মোর দেন অ্যানাটমিক্যাল ডেড স্পেস। ফিজিওলজিক্যাল ডেড স্পেস হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেসের চেয়ে বেশি হয়। তাহলে যেটা আমরা বলছিলাম যে ভেন্টিলেশন কি জিনিস, ভেন্টিলেশন হচ্ছে ইনফ্লো অ্যান্ড আউটফ্লো অফ এয়ার, যেটাকে আমরা বলছি দুভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন, একটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। পালমোনারি ভেন্টিলেশনটা কি? টোটাল অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট এন্টার্স ইনটু দ্য লাং, যে পরিমাণ বাতাস টোটাল বাতাসটা ঢুকে 1 মিনিটে, সেটাকে আমরা বলতেছি পালমোনারি ভেন্টিলেশন। আমরা জানি নর্মালি 500 ml হচ্ছে 500 ml হচ্ছে বাতাস এয়ার হচ্ছে লাংসে ঢুকে একবার রেসপিরেশনে, অর্থাৎ টাইডাল ভলিউম হচ্ছে 500 ml, আর আমাদের নর্মাল যে অ্যাভারেজ রেসপিরেটরি রেটটা হচ্ছে 12। তাহলে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে পাচ্ছি 500 গুণন 12 6000 ml, অর্থাৎ 6 লিটার হচ্ছে বাতাস প্রতি মিনিটে হচ্ছে লাংসে যাচ্ছে, ভেন্টিলেশন হচ্ছে। এই যে টোটাল অ্যামাউন্টটা, এটাকে আমরা বলতেছি পালমোনারি ভেন্টিলেশন। পালমোনারি ভেন্টিলেশনে ডেড স্পেস ইনক্লুডেড থাকে, অর্থাৎ এই নাক থেকে শুরু করে টোটাল অ্যালভিওলাই শেষ মাথা পর্যন্ত টোটাল যে বাতাস সেটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। কিন্তু অ্যালভিওলার ভেন্টিলেশন হচ্ছে কি, শুধুমাত্র যে অ্যালভিওলাই
ভিতরের যে এরিয়া যেখানে শুধু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন। অর্থাৎ নাক থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিউল যে জায়গায় গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে না সেই হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে না সেই অংশটাকে অর্থাৎ ডেড স্পেসের বাতাস কিন্তু অ্যালভিওলার ভেন্টিলেশনে ইনক্লুডেড হচ্ছে না। তাহলে বেসিক ডিফারেন্স বিটুইন পালমোনারি অ্যান্ড অ্যালভিওলার ভেন্টিলেশন ইজ ডেড স্পেস। Dead space is included in the pulmonary ventilation and it's excluded in alveolar ventilation. এখন তাহলে alveolar ventilation কিভাবে করতে পারি? alveolar ventilation সমান হচ্ছে নরমাল, যেহেতু আমরা জানি টাইডাল ভলিউম হচ্ছে 500 ml, সেখান থেকে যদি আমরা এই ডেড স্পেসটা বিয়োগ করে দিই অর্থাৎ 150 ml যদি বাদ চলে যায় তাহলে এটা হয়ে যাবে 350 ml। আর আমাদের রেসপিরেটরি রেট অ্যাভারেজ বললাম 12, সেক্ষেত্রে হবে 4200 ml, তার মানে 4.2 লিটার হচ্ছে alveolar ventilation। তার ইম্পর্টেন্স কি ডেড স্পেসের? আমরা বলেছিলাম ডেড স্পেস দুই ধরনের, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। অ্যানাটমিক্যাল ডেড স্পেস কি? যে নোজ থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিউলে যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলতেছি অ্যানাটমিক্যাল ডেড স্পেস, এখানে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, না ঠিক আছে। ফিজিওলজিক্যাল ডেড স্পেস কি? নর্মালি যে অ্যালভিওলার ভেন্টিলেশন হচ্ছে না, যে নোজ থেকে টার্মিনাল ব্রঙ্কিউল, নর্মালি এটাও ফিজিওলজিক্যাল ডেড স্পেস, কিন্তু তার সাথে যদি ইনঅ্যাক্টিভ অ্যালভিওলাই থাকবে সেটা সহ যখন এই অ্যানাটমিক্যাল ডেড স্পেস প্লাস ইনঅ্যাক্টিভ অ্যালভিওলাইগুলোকে অ্যাড করা হবে তখন ওটা হয়ে যাবে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। নর্মালি আমরা মনে করি যে সবগুলো ডেড স্পেসই ভালো আছে, সেই জন্য আমরা মনে করি অ্যানাটমিক্যাল ডেড স্পেস ইকুয়ালস টু ফিজিওলজিক্যাল ডেড স্পেস। বাট যদি কোনো অ্যাবনর্মাল থাকে সেক্ষেত্রে ফিজিওলজিক্যাল ডেড স্পেস ইজ মোর দেন অ্যানাটমিক্যাল ডেড স্পেস। তাহলে আজকের পড়াটা যদি আমরা একটু ওভারভিউ করি তাহলে দেখি, আমরা বলেছিলাম যে রেসপিরেশন, আমরা বলি যে রেসপিরেশনে দুটো ফেজ আছে, একটা হচ্ছে ইনস্পিরেশন, একটা হচ্ছে এক্সপিরেশন। ইনস্পিরেশন হয় 2 সেকেন্ড আর এক্সপিরেশন হয় 3 সেকেন্ড জুড়ে, অর্থাৎ মোট রেসপিরেশনের সময় লাগে 5 সেকেন্ড। নর্মাল রেসপিরেশনে যেটা হয় যে ডর্সাল রেসপিরেটরি গ্রুপ থেকে যখন রেসপিরেশন সিগন্যাল আসে তখন হচ্ছে ফ্রেনিক নার্ভের মাধ্যমে ডায়াফ্রাম কন্ট্রাকশন করে, পরে হচ্ছে ভার্টিক্যাল ডায়ামিটার বাড়ে। যখন হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করার জন্য হচ্ছে রিবসগুলো আমাদের সেই হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্টের কারণে হচ্ছে মুভ করে, ট্রান্সভার্সলি পজিশনে আসে অবলিক থেকে, ফলে হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার বাড়ে। একই সাথে স্টার্নাম হচ্ছে সামনের দিকে মুভ করে, ভার্টিব্রা পিছনের দিকে যাওয়ার কারণে অ্যান্টারপোস্টেরিয়র ডায়ামিটার বাড়ে। এই তিনটা ডায়ামিটার বেড়ে যাওয়ার কারণে থোরাসিক কেজ এক্সপান্ড করার ফলে এটার ভিতরে যে ইন্টারপ্লুরাল প্রেশার ছিল সেটা নেগেটিভ হয়ে যায়, মোর নেগেটিভ হয়ে যায়, -5। আমরা জানি মিলিমিটার অফ ওয়াটার নর্মালি হচ্ছে ইন্টারপ্লুরাল প্রেশারের হচ্ছে নর্মাল প্রেশার, সেটা হচ্ছে নেগেটিভ হয়ে যায়। যেটা অ্যালভিওলার ভিতরে যে প্রেশার যেটা হচ্ছে নর্মালি 0 থাকে অর্থাৎ অ্যাটমসফিয়ারের সমান থাকে অর্থাৎ 760 মিলিমিটার অফ মার্কারি থাকে, সেটা হচ্ছে -1 অর্থাৎ 759 মিলিমিটার অফ মার্কারিতে পরিণত হয়। ফলে এই যে এক্সপানশনের ফলে চেস্ট এক্সপানশন হলে এটা একটা নেগেটিভিটি তৈরি করলো। এই নেগেটিভিটি হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারে তখন হচ্ছে পজিটিভ প্রেশার আর লাংসে নেগেটিভিটির কারণে পজিটিভ এরিয়া থেকে হচ্ছে এয়ার তখন লাংসের ভিতর ঢোকা শুরু হয়ে যায়, ফলে ইন্সপিরেশন সম্ভব হয়। 2 সেকেন্ড পরে যখন ডর্সাল রেসপিরেটরি গ্রোমকে হচ্ছে নিউমোটিক সেন্টার কাট অফ করে দেয় তখন হচ্ছে যেহেতু আমরা জানি লাংসের ইলাস্টিক রিকোয়েল টেন্ডেন্সি আছে, সো ডায়াফ্রাম হচ্ছে কন্ট্রাক্ট করে, লাংসের টিস্যুগুলো কন্ট্রাক্ট করে, ফলে ইলাস্টিক রিকোয়েল টেন্ডেন্সির জন্য আগের জায়গায় ফেরত আসে, যেমন রাবার ব্যান্ডগুলো টান দিলে আবার আগের জায়গায় ফেরত আসে, এমন করে ইলাস্টিক রিকোয়েল টেন্ডেন্সির জন্য ডায়াফ্রাম এবং লাংস হচ্ছে আপওয়ার্ড মুভমেন্ট হয়, তার জায়গায় ফেরত আসতে থাকে। এই ডায়াফ্রাম উপরে উঠে লাংস যেটা এক্সপান্ড হচ্ছিল সেটা আবার জায়গায় এসে শুরু করার ফলে যে ইন্টারপ্লুরাল প্রেশার মোর নেগেটিভ হচ্ছিল সে আবার হচ্ছে নেগেটিভিটি লেস হওয়া শুরু হয়। আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে অ্যালভিওলের ভিতরে যেটা নেগেটিভ প্রেশার তৈরি হয় অর্থাৎ -1 মিলিমিটার অফ মার্কারি -1 থাকে, অর্থাৎ 759 মিলিমিটার অফ মার্কারি যেটা হয় সেটা পজিটিভ হয়ে যায়, +1 হয়ে যায়, অর্থাৎ 761 মিলিমিটার অফ মার্কারি হয়ে যায়। ফলে নেগেটিভ লাংসের ভিতর তখন প্রেশার বেশি, অ্যাটমসফিয়ারের প্রেশার কম, ফলে হচ্ছে লাংস থেকে বাতাস তখন হচ্ছে বাইরে চলে আসে। এটাই হচ্ছে একটা নর্মাল কোয়াইট রেসপিরেশনের হচ্ছে মেকানিজম, যেটাতে আমরা প্রতিবার হচ্ছে 500 ml করে অর্থাৎ টাইডাল ভলিউম যেটাকে আমরা বলি 500 ml বাতাস নর্মালি নিই এবং ছাড়ি। এই যে রেসপিরেশন হচ্ছে আমরা যে বাতাসের
যে দেয়া নেওয়া হচ্ছে, আদান প্রদান হচ্ছে, এই আদান প্রদানকে আমরা বলি ভেন্টিলেশন। ভেন্টিলেশন হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন আর একটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। অ্যালভিওলার ভেন্টিলেশন যেটা হয়, পালমোনারি ভেন্টিলেশন সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ এয়ার যেটা হচ্ছে লাংসে ঢুকে, অর্থাৎ নাক থেকে শুরু করে অ্যালভিওলার শেষ মাথা পর্যন্ত, লাংসে শেষ মাথা পর্যন্ত বাতাস, যে পরিমাণ বাতাস ঢুকছে সেই বাতাসটাকে আমরা বলি পালমোনারি ভেন্টিলেশন। এবং এর মধ্যে কিছু অংশ আছে যেটাতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, কিছু অংশ হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। যে অংশে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না সেটাকে আমরা বলি ডেড স্পেস, অর্থাৎ নাক থেকে শুরু করে নর্মালি টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত যে জায়গায়, এই জায়গায় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের কোনো আদান প্রদান হয় না। সেজন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে আমরা এটাকে আমরা বলি হচ্ছে ডেড স্পেস। এই ডেড স্পেস দুই ধরনের আছে, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। অ্যানাটমিক্যাল ডেড স্পেসকে নর্মালি যেটা নাক থেকে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত যে জায়গা সেটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল ডেড স্পেস। নর্মালি ফিজিওলজিক্যাল ডেড স্পেস এবং অ্যানাটমিক্যাল ডেড স্পেস একই থাকে, কিন্তু কোনো কারণে যদি অ্যালভিওলাই, কারো কোনো অ্যালভিওলাই ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কিছু অ্যালভিওলাই যদি অর্থাৎ লাংসের প্রত্যেকটা অ্যালভিওলাই যদি কাজ করতে না পারে, এক্সচেঞ্জে অংশ নিতে না পারে, যেমন হচ্ছে সিওপিডি, অ্যাজমা বা অন্যান্য কারণে, লাংসের ডিজিজের কারণে কারো অ্যালভিওল যদি এই এক্সচেঞ্জে অংশ না নেয়, তখন ওটাকে আমরা বলি ইনঅ্যাক্টিভ অ্যালভিওলাই। সেই ইনঅ্যাক্টিভ অ্যালভিওলাই যখন এই অ্যানাটমিক্যাল ডেড স্পেসের সাথে ইনক্লুডেড হয়ে যাবে, তখন হচ্ছে স্পেসের পরিমাণ বেড়ে যাবে ডেড স্পেসে, তখন ওটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল হচ্ছে ডেড স্পেস ইন অ্যাবনর্মাল কন্ডিশন। অ্যাবনর্মাল কন্ডিশনে হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস অ্যানাটমিক্যাল ডেড স্পেসের চেয়ে বেশি হবে, অর্থাৎ অ্যানাটমিক্যাল ডেড স্পেস প্লাস ইনঅ্যাক্টিভ অ্যালভিওলাই, এটা হবে হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশনে ফিজিওলজিক্যাল ডেড স্পেসের হচ্ছে পরিমাণ। এখন আমরা বলেছিলাম ডেড স্পেসের ইম্পর্টেন্স কি। ডেড স্পেসের ইম্পর্টেন্স হচ্ছে এটা এয়ার কন্ডিশনিংয়ের কাজ করে, অর্থাৎ যে বাতাস ঢুকতেছে সেটার হিউমিডিফিকেশন ঠিক রাখে, এটা টেম্পারেচার মেনটেন করে, এবং হচ্ছে যে ডাস্ট অথবা পার্টিকেলস যেগুলো ঢুকতেছে সেগুলোকে ফিল্ট্রেশন করে দেয় যাতে অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছাতে না পারে। তো এইটা হচ্ছে, এবং তার ফলে হচ্ছে আমরা একটা বিশুদ্ধ বায়ু হচ্ছে অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছে যায় ডেড স্পেসের কারণে। তো আজকে আমাদের এই মেকানিজম অফ রেসপিরেশন অ্যান্ড ভেন্টিলেশন এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে। তোমাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।